নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে কেপিআই গ্রিন এনার্জি শেয়ার নিয়ে ডিসকাশন করব। তো প্রথমেই চলে আসবো হচ্ছে কোম্পানির বিজনেস মডেলে। কোম্পানি কি করে, কিছুদিন আগে আমরা এই চ্যানেলেই ওয়ার রিনিউয়েবল টেকনোলজি নিয়ে আলোচনা করেছিলাম সিমিলার ধরনের বিজনেস মডেল। অর্থাৎ এই কোম্পানি হচ্ছে একটা সোলার ইপিসি কোম্পানি। ইপিসি কোম্পানি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। অর্থাৎ যারা এই একটা সোলার প্ল্যান্ট পুরো এ টু জেড ডেভেলপ করে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। মানে তারা পুরোপুরি ডিজাইন থেকে শুরু করে লেআউট থেকে শুরু করে তার যে সমস্ত র ম্যাটেরিয়াল লাগবে সেইগুলো প্রকিউরমেন্ট করে পুরো প্রজেক্টটাকে সেট আপ করে করে ক্লায়েন্টের হাতে দেয়। ধরুন একটা সোলার প্ল্যান্ট প্রথমে তার ডিজাইন লেআউট করে নিল। সোলার প্ল্যান্ট বানাতে গেলে লাগে হচ্ছে সোলার প্যানেল, তার সঙ্গে লাগবে হচ্ছে ব্যাটারি, তার সঙ্গে লাগবে ইনভার্টার, ট্রান্সফরমার, এবং তার সঙ্গে স্টিলের ফ্রেম লাগে, তা স্টিলের স্ট্রাকচার লাগে, অ্যালুমিনিয়ামের ফ্রেম লাগে। এই সমস্ত জিনিসগুলো যেগুলো সেগুলোকে তারা জোগাড় করে করে পুরো একটা প্ল্যান সেট আপ করে করে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। তো এটা থেকে তাদের রেভিনিউ আসে। এবার অনেক সময় ক্লায়েন্ট তাদেরকে অপারেশন এবং মেইনটেনেন্স এর কাজও দেয়। মানে ক্লায়েন্ট তাদেরকে বলে যে প্ল্যান তো তুমি আমাকে বানিয়ে দিয়েছো, এবার সেই প্ল্যান্টে মানে যে রক্ষণাবেক্ষণ বা দেখভালের দায়িত্ব তুমি নাও। মানে অনেক সময় কি হয়, মানে ধরুন ক্লায়েন্ট তাদেরকে মানে বলে দিল যে এই যে আমার যে পাওয়ার প্ল্যান্ট আছে তুমি সেটাকে দেখো যে কোথায় কোথায় পাওয়ার এফিসিয়েন্সি ঠিক আছে কিনা বা পাওয়ারের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং 10 থেকে 15, অনেক সময় 20 বছরের কিন্তু এই ধরনের কন্ট্রাক্ট ক্লায়েন্ট তাদের সাথে করে। তো কোম্পানি কি করে, এই সমস্ত পুরো রক্ষণাবেক্ষণ যা আছে ক্লায়েন্টের হয়ে করে, এবং তার জন্য ক্লায়েন্টের থেকে বছর বছর কিন্তু একটা রেভিনিউ তাদের আসে। এবার অনেক এর মধ্যে আবার এই যে ক্লায়েন্টের ধরুন যারা মানে ক্লায়েন্টের যারা স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু তারা করে। তো এটা হয়ে গেল অপারেশন এন্ড মেইনটেনেন্স। আরেকটা যেটা করে এর সাথে সাথে সেটা হচ্ছে পাওয়ার জেনারেশন। কোম্পানি কিন্তু বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, এবং ধরুন কোনো একটা গভর্নমেন্ট ক্লায়েন্ট অথবা কোনো একটা প্রাইভেট ক্লায়েন্ট এসে বললো যে তুমি আমার হয়ে একটা 2 গিগাওয়াট বা 5 গিগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করো। তো তারা কি করে, 2 গিগাওয়াট বা 5 গিগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করে। সেখান থেকে যে পাওয়ার জেনারেশন হয় সেই পাওয়ারটা কিন্তু তারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে এই গভর্নমেন্ট অথবা প্রাইভেট ক্লায়েন্টকে বিদ্যুৎ বেচে। মানে ব্যাপারটা হচ্ছে তারা একটা লং টার্ম 20-25 বছরের কিন্তু একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী ওখানে যে পাওয়ার জেনারেশন হচ্ছে ওই প্ল্যান্টে সেটাকে ধরুন একটা পার ইউনিট মানে মানে কি বলবো 5 টাকা বা 3 টাকা রেটে তারা বিদ্যুৎ বেচবে আগামী 20 বছরের জন্য। এরকম একটা তারা ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট করে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ক্লায়েন্টের সঙ্গে যে কন্ট্রাক্টটা তাদের হয়, এই কন্ট্রাক্টটা অনেক সময় মানে ধরুন এই যে বিদ্যুতের কস্টটা তো ফিক্স থাকে, ক্লায়েন্ট যদি মনে করে সেটা বাড়িয়ে দেবে তো বাড়িয়েও দিতে পারে। আবার অনেক সময় এটাও হয় যে একটা ক্লায়েন্টের জন্যই যে মানে ধরুন এই যে পাওয়ার জেনারেশন করছে এক বা একাধিক ক্লায়েন্টের জন্য করতে পারে। মানে পার্টিকুলার একটা ক্লায়েন্টের জন্যই করবে তা নয়। মানে ওই প্ল্যান্টে যে পাওয়ার জেনারেশন হচ্ছে সেটা একসাথে 2-3 জন ক্লায়েন্টকে সে বেচতে পারে। তো এটা হতে পারে। এবার এই যে অপারেশনাল মেইনটেন্যান্স নিয়ে যেটা বলছিলাম, এই অপারেশনাল মেইনটেন্যান্স এর কাজও এমন নয় যে ক্লায়েন্ট তাকে দেবে। ক্লায়েন্ট যদি মনে করে তাকে অপারেশনাল মেইনটেন্যান্স এর কাজ দেবে তাহলে দিতে পারে, আবার নাও দিতে পারে। তো এই হয়ে গেল ওভারঅল বিজনেস মডেল। এইবার চলে আসবো হচ্ছে কোম্পানির পারফরম্যান্স এবং ওভারঅল যে ডিটেইলস আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো এই মুহূর্তে যদি কোম্পানির টোটাল ক্যাপাসিটি দেখি সেটা হচ্ছে 6.3 গিগাওয়াট। গত বছর ক্যাপাসিটি ছিল হচ্ছে 3.9 গিগাওয়াট। মানে এই এক বছরে 60% কিন্তু তারা ক্যাপাসিটি বাড়িয়েছে। এবার যদি আমি এই ক্যাপাসিটির বাইফারকেশন করি তাহলে আমি কি বললাম, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে মানে তারা যে এই যে ক্লায়েন্টের হয়ে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করে সেই ক্যাপাসিটি হচ্ছে 3.69 গিগাওয়াট, এবং সেখানে হচ্ছে 67% কিন্তু এক বছরে গ্রোথ এসছে। আর যদি আমরা আইপিপি দেখি মানে যেটাতে তারা পাওয়ার জেনারেশন করে ক্লায়েন্টকে বেচে, সেটাই 2.57 গিগাওয়াট হচ্ছে তাদের ক্যাপাসিটি, মানে 2.6 গিগাওয়াট ক্যাপাসিটি। সেখানে কিন্তু তাদের 51% কিন্তু গ্রোথ এসছে। এইবার এই যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট মানে ক্লায়েন্টের ওই যে ইপিসির কাজ করে, ইপিসির যে কাজ তারা করে সেটা হচ্ছে তাদের টোটাল ক্যাপাসিটির 59%। আর যেটা পাওয়ার জেনারেশন করে সেটা হচ্ছে তাদের টোটাল ক্যাপাসিটির 41%। কিন্তু এখানে সব থেকে ইন্টারেস্টিং এবং মজার বিষয় হচ্ছে 41% মানে এই যে পাওয়ার জেনারেশন তাদের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটির 41% হলো, মাত্র 9% রেভিনিউ কিন্তু এখান থেকে আসে। এবার প্রশ্ন হচ্ছে কেন, কেন মাত্র 9% রেভিনিউ এখান থেকে আসে? এর জন্য আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই যে পাওয়ার জেনারেশন তারা করে এবং সেখানে যে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করে, এই পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করার পর 20-25 বছরের একটা এগ্রিমেন্ট হয়, এবং প্রতি বছর ক্লায়েন্টের থেকে রেভিনিউ আসে। এখানে কিন্তু একবারে সমস্ত রেভিনিউ আসে না, এই রেভিনিউটা কিন্তু প্রতি বছর বছর আসে। সুতরাং এখান থেকে কি হয়, ক্যাপাসিটি থাকলেও সেটা কিন্তু একবারে রেভিনিউতে এসে হিট করে না। কিন্তু যখনই কোনো তারা ধরুন ক্লায়েন্ট আসলো এসে বললো তুমি আমাকে একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দাও, সে পাওয়ার প্ল্যান্ট বানিয়ে ক্লায়েন্টের হাতে ডেলিভারি করে দিল। এখানে কিন্তু তারা ওয়ান টাইম রেভিনিউ পায়, মানে কাজ করলো, কাজ শেষ করে ক্লায়েন্টের হাতে তুলে দিল এবং ক্লায়েন্টের থেকে একবারে টাকা পেয়ে গেল। তো সুতরাং এটা কিন্তু রেকারিং রেভিনিউ না। এই জন্যই কিন্তু আমরা দেখবো যে
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যে প্রজেক্ট আছে মানে ইপিসির যে কাজটা তারা করে সেটা থেকে কিন্তু তাদের রেভিনিউটা কিন্তু 91% আসে। আর এখান থেকে আসে কিন্তু 9%, যদিও ক্যাপাসিটি কিন্তু প্রায় সমান সমান আছে, একটু 19-20 আছে, এর 41 আর ওর 59। তো এই হচ্ছে ব্যাপার। এইবার যদি আমি চলে আসি মানে অন্যান্য যে সমস্ত ডিটেলস যদি আমি দেখি, সেটা হচ্ছে কোম্পানি কোন কোন জিওগ্রাফিতে এই মুহূর্তে অপারেট করে। মেজর যদি দেখি তাদের জিওগ্রাফি হচ্ছে গুজরাট, মানে গুজরাট থেকেই হচ্ছে বেসিক্যালি কোম্পানিটা হচ্ছে গুজরাটের কোম্পানি, এবং গুজরাটে যত বড় বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে সকলের সঙ্গে মানে তারা কাজ করে, মানে সে গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড থেকে শুরু করে গুজরাট স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন থেকে শুরু করে সকলের সাথে তারা কাজ করে। গুজরাটের বাইরেও তারা কিন্তু মহারাষ্ট্রের বেশ কিছু ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা তাদের সাথেও কাজ করে, এবং এখন তারা রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা এই যে সমস্ত স্টেট গুলো আছে এই সমস্ত স্টেট গুলোতেও কিন্তু তারা ধীরে ধীরে ঢুকছে। এবার যদি আমি চলে আসি কোম্পানির যে ওভারঅল যদি আমি ফিনান্সিয়াল পারফরমেন্স যদি দেখি, তো ফিনান্সিয়াল পারফরমেন্সে প্রথমেই বলবো কোম্পানির রেভিনিউ গ্রোথ। তো কোম্পানির রেভিনিউ গ্রোথ এসছে এক বছরে বেড়েছে, মানে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে 40% রেভিনিউ গ্রোথ এসছে। যদি ফুল ইয়ারে দেখি 55% রেভিনিউ গ্রোথ এসছে। এবার প্রশ্ন হচ্ছে এই রেভিনিউ গ্রোথটা কোথা থেকে এলো? এই রেভিনিউ গ্রোথটা এসছে তারা একটা হিউজ অর্ডার, মানে তাদের হাতে যে হিউজ অর্ডার, মানে গত বছরে যে অর্ডার গুলো তারা পেয়েছিল তারা একটা বড় অংশ অর্ডার কিন্তু তারা কাজ শেষ করে ক্লায়েন্টের হাতে তুলে দিয়েছে। তো বেসিক্যালি সেখান থেকে তারা পেমেন্ট পেয়ে গেছে, সেই জন্য তাদের রেভিনিউ গ্রোথ এসছে। এবার যদি দেখি আমরা মার্জিন, এই বছরে এখন তাদের মানে কোয়ার্টার ফোরে মার্জিন আছে 36%, আমি ইবিডা মার্জিনের কথা বলছি, এবং 36% যে ইবিডা মার্জিন এটা কিন্তু গত বছরের থেকে কিন্তু 8% বেড়ে গেছে, মানে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে। এবং ফুল ইয়ারে যদি আমি দেখি তাদের মোটামুটি মার্জিন কত, 33-34% এবং 3% কিন্তু ফুল ইয়ারে বেড়েছে। এই মার্জিন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে তাদের যে সমস্ত র ম্যাটেরিয়াল, মানে বেসিক্যালি এই কোম্পানি তো কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না, এরা তো ইপিসি কোম্পানি, কিন্তু এরা অন্যান্য কোম্পানি থেকে কি করে, এই যে পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য যে সমস্ত কেবিল থেকে শুরু করে, প্যানেল থেকে শুরু করে, ইনভার্টার থেকে শুরু করে এগুলো তো কেনে। এবার এইগুলো যে ক্লায়েন্টের মানে এইগুলো যে তারা কিনছে, এই জিনিসগুলো কিন্তু তারা অ্যাডভান্সে কিনে রেখে দিয়েছিল, কারণ তারা জানতো র মেটেরিয়ালের দাম বেড়ে গেলে এই জিনিসগুলোর দাম বেড়ে যাবে, সুতরাং তারা অ্যাডভান্সে কিনে রেখে দিয়েছিল। এবং আলটিমেটলি তাদের মানে ক্লায়েন্টের সঙ্গে একটা কন্ট্রাক্ট থাকে যে যদি কোনো কারণে আমরা জিনিস বেশি দামে কিনি তাহলে কিন্তু আমিও তোমাকে বেশি দামে বেচবো। তো বেসিক্যালি কি হয়েছে, এরা অ্যাডভান্সে কিনে রেখেছিল কিন্তু বেচেছে হচ্ছে রিসেন্ট টাইমে, ফলে তারা বেশি দামে বেচেছে কিন্তু কিনেছিল কম দামে। তো এর জন্য একটা হচ্ছে মার্জিন বেড়েছে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে মার্জিন বাড়ার কারণ হচ্ছে এই যে আমি বললাম পাওয়ার জেনারেশন করে, এই পাওয়ার জেনারেশনে না মার্জিন অনেক বেশি থাকে। মোটামুটি ধরুন এই আইপিপি বা পাওয়ার জেনারেশনে 85 থেকে 90% হচ্ছে আপনার ইবিডা মার্জিন যেটা সেটা থাকে, 85 থেকে 90%। যেখানে একটা ইপিসি প্রজেক্টে কত ইবিডা মার্জিন থাকে, 15 থেকে 20% ইবিডা মার্জিন থাকে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু বেড়ে গেছে। এবার যদি আমরা চলে আসি যে কোম্পানির অর্ডার বুক সম্পর্কে, কোম্পানির এই মুহূর্তে যে ক্যাপটিভ পাওয়ার যে প্ল্যান্ট রয়েছে, মানে পুরো যে ক্যাপটিভ পাওয়ার মানে ইপিসি যে প্রজেক্টের কথা আমি বলছি, সেই ইপিসি প্রজেক্টের অর্ডার বুক হচ্ছে 2.7 গিগাওয়াট। মানে যদি এটাকে আমি অ্যামাউন্ট টামে বলি তাহলে 5,246 কোটি টাকার কিন্তু তাদের অর্ডার বুক আছে। এইবার এই যে অর্ডার বুকের সাথে সাথে আরেকটা কতগুলো কথা শেয়ার করে নেওয়া দরকার। কোম্পানি কিন্তু এই কোয়ার্টারে মানে রিসেন্ট একটা এবং দুটো কোয়ার্টারে বেশ কিন্তু কিছু অর্ডার তারা জিতেছে। তার মধ্যে মেজর যে অর্ডারটা হচ্ছে তারা আদানি গ্রুপ থেকে পেয়েছে। আদানি গ্রুপ থেকে তাদের মোটামুটি 1 গিগাওয়াটের উপর কিন্তু তারা অর্ডার পেয়েছে। মেজরিটি অর্ডার মানে এর মধ্যে আবার 534 মেগাওয়াট অর্ডার তারা পেয়েছে কিন্তু আদানি গ্রিনের থেকে। তো এটা গেল হচ্ছে তাদের মেজর একটা অর্ডার। তো এটা হচ্ছে একটা ইপিসি অর্ডার তাদের। এরকম বেশ কিছু কিন্তু তারা ইপিসি এবং আইপিপি মানে মানে পাওয়ার জেনারেশন থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট লাগানো দুই ধরনের অর্ডারই তারা পেয়েছে। ইপিসির মধ্যে একটা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট লাগানোর হচ্ছে পেয়েছে, কাজ পেয়েছে। তারপরে হচ্ছে ইপিসির মধ্যে 142 মেগাওয়াটের একটা ফ্লোটিং সোলার মানে ফ্লোটিং সোলার প্রজেক্ট পেয়েছে। ফ্লোটিং সোলার প্রজেক্ট মানে হচ্ছে এই যে সোলার প্যানেল আপনারা দেখেছেন মাঠের মধ্যে বসানো হয়। আবার ওই মাঠের মধ্যে যে মানে বসানো বা মানে সোলার প্যানেল বসিয়ে যে পাওয়ার জেনারেশন হয়, এবার মাঠের সংখ্যা তো মানে এমন না যে অগুন্তি। তার জন্য কি হচ্ছে এখন অনেকের বাড়ির ছাদে দেখবেন এই রুফটপ মানে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে। ঠিক একইভাবে যে রিভার বডি আছে, রিভার বডি মানে হচ্ছে ধরুন কোনো লেক বা মানে কোনো ধরুন রিজার্ভার, তার উপরে যে জায়গাটা সেই জায়গাতেও কিন্তু সোলার প্যানেল বসিয়ে কাজ হচ্ছে। তো সেই মানে কাজও কিন্তু তারা 142 মেগাওয়াটের পেয়েছে, মানে খুব ছোট একটা কাজ তারা এখানে পেয়েছে। আরেকটা যদি আমি বলি এসজিভিএন বলে একটা লিস্টেড কোম্পানি আছে, সেখান থেকে তারা কিন্তু দুটো কাজ পেয়েছে। একটা হচ্ছে তারা উইন্ড পাওয়ার প্রজেক্টের কাজ পেয়েছে। উইন্ড পাওয়ার প্রজেক্টটা হচ্ছে আপনার পাওয়ার জেনারেশন করবে, মানে বাতাস থেকে পাওয়ার জেনারেশন করবে, করে
পারচেস মানে পারচেস পাওয়ার এগ্রিমেন্টের মাধ্যমে ক্লায়েন্টকে বিক্রি করবে। এটা হচ্ছে 300 মেগাওয়াটের অর্ডার। আবার সাথে সাথে সেম কোম্পানির থেকে একটা 250 মেগাওয়াটের সোলার প্রজেক্টের কাজ পেয়েছে। সোলার প্রজেক্টের কাজ বলতে আপনার এটা হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্ট গিয়ে তারা লাগিয়ে দিয়ে আসবে তাদের ক্লায়েন্টের ওখানে। তো এই 2 ধরনের কাজই তারা পেয়েছে। তারপরেও হচ্ছে যেটা আরেকটা বড় মানে এই মুহূর্তে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে তাদের একটা সাবসিডিয়ারি আছে। সেই সাবসিডিয়ারি কোম্পানির নাম হচ্ছে সানড্রপ এনার্জিয়া। এই সানড্রপ এনার্জিয়া কি করে? ব্যাটারি এনার্জি যে স্টোরেজ সিস্টেম আছে মানে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে। তো এই সাবসিডিয়ারি কি হয় মানে এখন যে সমস্ত প্রজেক্ট আসছে সেখানে শুধু পাওয়ার জেনারেশন করলে হয় না। পাওয়ার জেনারেশন করে তোমাকে ক্লায়েন্টকে মানে পাওয়ার ধরে রাখার জন্য ব্যাটারিও দিতে হবে। কারণ আমরা জানি সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার তো সবসময় পাওয়ার জেনারেশন করে না। সকালে পাওয়ার জেনারেশন করে বা একটা নির্দিষ্ট সময় করে। সেই পাওয়ারকে ধরে রাখার জন্য ব্যাটারি চাই। তো সেই যে ব্যাটারি, সেই ব্যাটারিও কিন্তু তারা সাপ্লাই করে। তো এই মুহূর্তে তাদের যে সাবসিডিয়ারি তারা হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচার করে। তো এই কোম্পানি দুটো কাজ পেয়েছে। একটা 240 মেগাওয়াটের ব্যাটারি স্টোরেজ ব্যাটারি প্রজেক্ট পেয়েছে। আরেকটা হচ্ছে 890 মেগাওয়াটের ব্যাটারি প্রজেক্ট পেয়েছে। তো এই দুটো ব্যাটারি কিন্তু তারা প্রজেক্ট এই মুহূর্তে পেয়েছে। প্লাস 150 মেগাওয়াটের একটা উইন্ড পাওয়ার প্রজেক্টও মানে তারা কাজ পেয়েছে। এটা হচ্ছে গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেডের থেকে। আচ্ছা, এই সুতরাং মানে মেজর যে সমস্ত অর্ডার তারা পেয়েছে সেগুলো কিন্তু তারা গুজরাট থেকেই পেয়েছে। মানে গুজরাটেই হচ্ছে কোম্পানির সব থেকে প্রেজেন্স রয়েছে। 131টা সাইট রয়েছে কোম্পানির ভারতবর্ষে, তার মধ্যে 125টা সাইটই কিন্তু গুজরাটের। তো এই হচ্ছে মানে ওভারঅল। এইবার যদি আমরা কোম্পানির ইন্টারন্যাশনাল অর্ডার দেখি, কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ভালো কাজ করছে। তো এই মুহূর্তে যদি আপনি দেখেন ইন্টারন্যাশনালে বটসওয়ানা বলে একটা কান্ট্রি আছে আফ্রিকাতে। সেই বটসওয়ানা বটসওয়ানার যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে একটা 5 মেগাওয়াটের ডিল সাইন করেছে। 5 মেগাওয়াটের ডিল মানে এই বটসওয়ানাতে তারা একটা 5 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করবে এবং বটসওয়ানা গভর্নমেন্টের সঙ্গে একটা তারা ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট করেছে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট 20-25 বছরের জন্য, যে এইখান থেকে যে পাওয়ার জেনারেশন হবে সেটা তারা সরকারকে বেচবে। এইবার এইবার হচ্ছে যে এই যে প্রজেক্টটা এটা কোম্পানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তার কারণ হচ্ছে এই প্রজেক্টে যে রিটার্ন আছে সেটা কিন্তু ইন্ডিয়ান যে প্রজেক্ট তারা করে মানে ভারতে যে সমস্ত তারা প্রজেক্ট করে তার থেকে বেশি। কারণ বটসওয়ানাতে মানে এই ধরনের আফ্রিকার কান্ট্রিতে না সূর্যের আলোর যে তীব্রতা অনেক বেশি। সেই জন্য সেখানে প্যানেল মানে যে সোলার যে প্যানেল সেটা অনেক বেশি পাওয়ার জেনারেশন করতে পারে। এটা গেল একটা। প্লাস যেটা ব্যাপারটা হচ্ছে ওখানে যে ইলেকট্রিসিটির দাম মানে ইলেকট্রিসিটির যে কস্ট আমাদের এখানকার থেকে কিন্তু বেশি। তো সুতরাং এই যে সেগমেন্টটা মানে এই যে বটসওয়ানার প্ল্যানটা এটা কিন্তু কোম্পানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্লাস ওখানে কিন্তু এই যে তাদের যে সাবসিডিয়ারি কথা বললাম এরা কিন্তু ব্যাটারি ওখানে সাপ্লাই করবে। এটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে ফ্যাবটেক গ্রুপ বলে একটা কোম্পানি আছে। ফ্যাবটেক গ্রুপের ডেটা সেন্টার আছে হচ্ছে আপনার দুবাইতে। সেই দুবাইয়ের যে ডেটা সেন্টার সেই তার জন্য কিন্তু তারা এই যে ব্যাটারি যেটা সেই ব্যাটারি কিন্তু তারা ওখানে সাপ্লাই করবে। এবং সব থেকে বড় কথা এই দুবাইয়ের যে প্ল্যান্ট আছে সেই দুবাইয়ের প্ল্যান্টটা মানে পুরো যে মানে দুবাইয়ের যে তাদের ডেটা সেন্টার আছে সেখানে তারা সেখানে গিয়ে তারা ক্যাপটিভ মানে মানে একটা কি বলে তাদের হয়ে একটা প্ল্যান্ট বানিয়ে দেবে। মানে নিজস্ব যে মানে ওই যে ডেটা সেন্টারে যে পাওয়ার লাগবে তার জন্য কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট তারা কিন্তু বসিয়ে দেবে। প্লাস হচ্ছে সাউথ কোরিয়ার একটা কোম্পানি আছে। সাউথ কোরিয়ার কোম্পানি নয়, সরি, সাউথ কোরিয়ার গভর্নমেন্ট। সাউথ কোরিয়ার গভর্নমেন্টের সঙ্গে মিলে তারা কিন্তু এই মুহূর্তে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটা বসাবে। মানে সাউথ কোরিয়াতে গিয়ে তারা একটা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটা বসাবে। তো এই হচ্ছে তাদের মোটামুটি আমরা দেখলাম ফরেনের অর্ডার। এখানে যদি আমরা এই মুহূর্তে অপরচুনিটি নিয়ে ডিসকাশন করি, প্রথম কথা হচ্ছে এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এটা তো একটা বিশাল বড় অপরচুনিটি। তো এই যে ব্যাটারি যে ম্যানুফ্যাকচারিং মানে তাদের যে সাবসিডিয়ারি আর্ম আছে এটা তারা আইপিও আনবে। মোটামুটি ধরে নিন পরের বছরের মার্চ মাসের মধ্যে হচ্ছে এই আইপিও এসে যাওয়ার কথা আছে। মানে পরের বছরের মধ্যেই আইপিওটা এসে যাওয়ার কথা আছে। তো এটা গেল একটা, এটা হচ্ছে এই মুহূর্তে একটা বড় নিউজ। প্লাস যদি আমরা ম্যানেজমেন্টের যে সমস্ত গাইডেন্স তারা দিয়েছে বা ম্যানেজমেন্ট যে সমস্ত আউটলুক দিয়েছে সেগুলো যদি দেখি তাহলে মানে যেটা তারা বলেছে এই মুহূর্তে তাদের যে টোটাল ইনস্টল ক্যাপাসিটি সেটা 1.6 গিগাওয়াট এবং এটাকে কিন্তু তারা 2030-এর মধ্যে 10 গিগাওয়াটে নিয়ে যাওয়ার কথা আগেই বলেছিল। এবার তারা বলছে যে তারা 2030-এর আগে 10 গিগাওয়াটে নিয়ে চলে যাবে। মানে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিন্তু হিউজ লেভেলে কিন্তু তাদের ক্যাপাসিটি কিন্তু মানে বাড়াতে চাইছে। মানে ইনস্টল ক্যাপাসিটি কিন্তু তারা অনেক মানে এখন যা আছে তার থেকে কয়েক গুণ জায়গায় নিয়ে যেতে চাইছে। প্রায় 7-8 গুণ বাড়িয়ে ফেলবে। তো এবার যদি কোম্পানির যদি রেভিনিউ গ্রোথ দেখি, কোম্পানির যে রেভিনিউ গ্রোথ তারা গাইডেন্স দিয়েছিল প্রথমে 50 থেকে 60% রেভিনিউ গ্রোথের গাইডেন্স। এই মুহূর্তে তারা রেভিনিউ গ্রোথের গাইডেন্সটাকে কিন্তু একটু রিভাইজ করে বলছে 40 থেকে 50%। তো রেভিনিউ গ্রোথের গাইডেন্সটা তারা কমিয়ে দিয়েছে কারণ আমরা জানি এখন মার্কেটের অবস্থা ভালো না, কিন্তু 40 থেকে 50% রেভিনিউ গ্রোথ কিন্তু খারাপ গ্রোথ নয়। তো ঠিকঠাকই আছে।
দ্বিতীয় হচ্ছে তারা মার্জিনের গাইডেন্সও রেখেছে 33 থেকে 36%। তো এই মুহূর্তে তাদের মার্জিন হচ্ছে এই কোয়ার্টার ফোরে হচ্ছে 36%, এবং ফুল ইয়ারে 33 থেকে 34, মানে এই 33 থেকে 36 এই লেভেলের মধ্যেই তারা মার্জিন রাখবে। তো মার্জিনের গাইডেন্সও মোটামুটি এদের ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কোম্পানির জন্য যেটা সব থেকে মানে একটা অন্যতম বড় অপরচুনিটি হচ্ছে, কোম্পানির কাছে প্রায় 7,210 একরের মানে জমি রয়েছে, মানে ল্যান্ড রয়েছে। তো এই যে হিউজ ল্যান্ড অ্যাসেট আছে, তার মধ্যে 800 থেকে 1,000 একর হচ্ছে তাদের নিজেদের ল্যান্ড, মানে তাদের নিজস্ব জমি। আর বাকি যে অ্যামাউন্টটা আছে, মানে বাকিটা তারা কিন্তু লিজ নিয়ে রেখেছে, 25 থেকে 26 বছরের লিজ নিয়ে রেখেছে। আপনি একবার ভেবে দেখুন, এই যে ল্যান্ড, এই ল্যান্ড গুলো তারা যে মানে লিজ নিয়ে রেখেছে এবং নিজে কিনে রেখেছে, এগুলো দিয়ে তারা কি করবে? এখানে তারা হচ্ছে বিভিন্ন রকম মানে পাওয়ার প্ল্যান্ট বসাবে। বাই চান্স ধরে দেখুন, মানে আমি জাস্ট তর্কের খাতিরে বলছি, ধরুন ব্যবসা করতে পারলো না ঠিক করে, আলটিমেটলি যদি ল্যান্ড গুলোকে তারা বেচে দেয়, মানে জমিগুলোকে যদি তারা বেচে দেয়, তাহলে কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু আগামী দিনে এখান থেকে মানে বিশাল বড় লেভেলের তাদের মানে রেভিনিউ, মানে টাকা চলে আসবে তাদের হাতে, কারণ তাদের কাছে হিউজ ল্যান্ড অ্যাসেট রয়েছে। নেক্সট আপডেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত তো শুধু তারা পাওয়ার জেনারেশন করতো আর হচ্ছে আপনার ওই পাওয়ার প্ল্যান্ট সেট আপ করে দিত ক্লায়েন্টের। এখন কিন্তু তারা পাওয়ার ট্রেডিং এও ঢুকেছে, মানে যে সমস্ত এমসিএক্স এর মতো প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু তারা পাওয়ার ট্রেডিং করবে। মানে হচ্ছে তারা স্টেট এবং ইন্টারস্টেট, মানে পাওয়ার যে ট্রেডিং হয়, সেই পাওয়ার ট্রেডিং এর জন্য এমসিএক্স বা অন্যান্য যে সমস্ত, নট এমসিএক্স, এটা হচ্ছে আইএক্স, সরি, আইএক্স এর প্ল্যাটফর্ম বা এরকম টাইপের আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে তারা পাওয়ার ট্রেডিং এ ঢুকছে। তো এই হচ্ছে ওভারঅল তাদের ম্যানেজমেন্টের গাইডেন্স এবং অপরচুনিটি। কিন্তু এখানে যেটা সব থেকে বুঝতে হবে, এই বিজনেসে কিন্তু বেশ কিছু মারাত্মক ধরনের রিস্ক রয়েছে। এবার এক এক করে যদি আমি রিস্ক গুলো ডিসকাশন করি, তো আমি দেখবো যে এই যে তাদের ইবিটডা মার্জিন আমি বললাম, তাদের অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে গেছে, কিন্তু আপনি যদি দেখেন তাদের নেট প্রফিট মার্জিন কিন্তু মানে অপারেটিং প্রফিট যে মার্জিন, সেই তুলনায় কিন্তু বাড়েনি। এর সব থেকে বড় মানে যে কারণটা হচ্ছে কোম্পানির কিন্তু ডেট। এই মুহূর্তে যদি তাদের ডেট টু ইকুইটি রেশিও দেখেন, মোটামুটি 2 এর কাছাকাছি। গত বছর থেকে এই বছর কিন্তু তারা তাদের যে মোটামুটি ডেট, মানে তাদের যে লোন, সেই লোনের পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়েছে। গত বছরে মোটামুটি তাদের 800 কোটি টাকার কাছাকাছি লোন ছিল, সেটা বেড়ে প্রায় 3,000 কোটি টাকার উপরে হয়ে গেছে, কারণ তারা এই যে বিভিন্ন ক্যাপাসিটি এক্সপানশন করছে, বিভিন্ন প্রজেক্ট করছে, তার জন্য তারা হিউজ লোন তুলেছে। এই লোনের জন্য যেটা হচ্ছে, তাদের ইন্টারেস্ট কস্ট বেড়ে গেছে। ইন্টারেস্ট কস্টের জন্য আমরা দেখবো কিন্তু বটম লাইনে অতটা গ্রোথ নেই, এবং আগামী দিনেও যদি আমরা দেখি এই ইন্টারেস্ট কস্ট যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু কোম্পানির জন্য কিন্তু একটা সমস্যা আছে, কারণ প্রফিটের গ্রোথ পড়ে যাবে। দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে এই যে আমি বললাম যে তারা যে পাওয়ার জেনারেশন করে, মানে আইপিপি যে প্রজেক্ট গুলো করে, সেখানে তাদের মার্জিন বেশি থাকে। কিন্তু এটা যেমন একদিকে ভালো, তেমনি আরেকটা দিকে সমস্যাও আছে। কারণটা কি? তারা ক্লায়েন্টের সঙ্গে এখানে কি করে, ক্লায়েন্টের সঙ্গে তারা একটা চুক্তি করে নেয়। চুক্তিটা হচ্ছে যে আমি মানে তোমাকে আগামী 25 বছরের জন্য সাপোজ 5 টাকা রেটে পার ইউনিটে পাওয়ার বেচো। এবার ধরুন আলটিমেটলি এই যে মানে তাদের ধরুন যে র মেটেরিয়াল মানে কি, এই যে তারা যে বিভিন্ন রকম কেবিল থেকে শুরু করে প্যানেল থেকে, সেইগুলো যে ক্লায়েন্টের থেকে, মানে সেগুলো যে সমস্ত কোম্পানি থেকে কিনে আনে, আলটিমেটলি ধরুন বাজারে এই কেবিলের দাম, বা ধরুন মানে কেবিল বানাতে যে সমস্ত র মেটেরিয়াল লাগে, বা অন্যান্য যে সমস্ত ব্যাটারি বানাতে র মেটেরিয়াল লাগে, সেগুলোর দাম ধরুন বেড়ে গেল। তাহলে আলটিমেটলি এরা যাদের থেকে কেবিল থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে ব্যাটারি আনে, মানে ইনভার্টার এগুলো কেনে, সেগুলোর দামও বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি যদি তাদের পাওয়ার প্রোডাকশনের খরচা কিন্তু বেড়ে যাবে। কিন্তু পাওয়ার প্রোডাকশনের খরচা বেড়ে গেলেও তারা তো দাম বাড়াতে পারবে না তাদের ক্লায়েন্টকে, কারণ তারা তো ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট করে রেখেছে। তো আলটিমেটলি এখানে যেটা বোঝা দরকার, সেটা হচ্ছে যে প্রাইস পাস অন ক্লজ আছে কিনা। কিন্তু জেনারেলি হয় কি, এই যে ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট গুলো হয় না, সেখানে প্রাইস পাস অন ক্লজ মানে খুব ক্রিটিক্যাল হয়। মানে এখানে অনেক সময় হয় কি, যে প্রাইস পাস অন করতে গিয়ে অনেক টাইম লেগে যায়। ফলে যখনই র মেটেরিয়ালের প্রাইস যখন বেড়ে যাবে, কোম্পানি কিন্তু মানে তার বিদ্যুতের খরচ বেড়ে গেল, ক্লায়েন্টকে কিন্তু মানে যে তারিফ আছে সেটা কিন্তু বাড়াতে পারে না। ফলে আলটিমেটলি অনেক সময় তার কিন্তু মার্জিন পড়ে যায়। সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। থার্ড যে রিস্কটা হচ্ছে, এই যে ফরেনের মার্কেটে বটসওয়ানার মতো যে আফ্রিকার দেশগুলোতে তারা এখন গিয়ে কাজ করছে। এবার ধরুন অনেক সময় কি হয়, আফ্রিকার দেশ, মানে এই সমস্ত তো বেসিক্যালি উপজাতি জায়গা, সেখানে ধরুন কোনো ধরনের মানে আন্দোলন শুরু হলো, উপজাতিরা করলো ইত্যাদি, নানা রকম সেখানে রিস্ক আসতে পারে, সেটা একটা দেখার বিষয় রয়েছে। তারপরে যেটা হচ্ছে মানে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে এই যে ইপিসি প্রজেক্ট, অনেক গভর্নমেন্ট তো তাদের সঙ্গে কাজ করছে, যে গভর্নমেন্টের যে সমস্ত ডিসকম কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কাজ করে। এবার অনেক সময় না এই ডিসকম গুলো নিজেরাই কিন্তু তাদের ব্যবসা ধুকছে। মানে ভারতবর্ষের অধিকাংশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, যারা আমার আপনার ঘরে পাওয়ার পৌঁছে দেয়, তারা কিন্তু লাভজনক না। তো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তারা যেহেতু ঢুকছে, আলটিমেটলি এই গভর্নমেন্ট ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিন্তু অনেক সময় পেমেন্ট করতে কিন্তু ডিলে করে দেয়।
এবার আলটিমেটলি যদি পেমেন্ট করতে ডিলে হয় এবং ধরুন একটা সিচুয়েশন এলো যে কোম্পানি ক্লায়েন্টের থেকে পেমেন্ট পাচ্ছে না, গভর্নমেন্ট যে সমস্ত ডিসকাউন্ট থেকে পেমেন্ট পাচ্ছে না, কিন্তু ধরুন তাদের যে টোটাল মানে ধরুন কি বলে এদিকে তাদের হিউজ লোন রয়েছে কিন্তু তাদের ধরুন প্রফিট এলো না, তাহলে বিজনেস ওখানেই ফিনিশ। বিজনেস তাহলে ওখানেই ফিনিশ হয়ে গেল, কারণ হচ্ছে তুমি প্রফিট পাচ্ছ না ক্লায়েন্টের থেকে কিন্তু তোমার বেড়ে গেল। তো এইটা হচ্ছে মানে একটা বিশাল বড় সমস্যা, তোমার রিসিভেবল যদি বেড়ে যায়। তো এখানে যেরকম আরেকটা জিনিস হয়েছে, এই যে তারা যে আদানির সঙ্গে কাজ করছে, খাবদা বলে একটা জায়গা আছে, খাবদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুজরাট। তো সেখানে আদানির সঙ্গে যে তারা কাজ করছে, আদানি তাদেরকে একটা অর্ডার দিয়েছিল একটা পাওয়ার প্ল্যান্ট রেডি করার কথা, মানে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ দিয়েছিল। তো সেখানে তাদের পাওয়ার প্ল্যান্ট রেডি হয়ে গেছে, তাদের ইলেকট্রিসিটি মানে সাপ্লাই করবার জন্য তারা সবাই রেডি ছিল, কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই করতে গেলে তো গভর্নমেন্টের যে গ্রিড আছে, পাওয়ার গ্রিড, তার তো ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকতে হবে। তো এদের পাওয়ার প্ল্যান্ট রেডি ছিল, পাওয়ার তাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল, কিন্তু গভর্নমেন্টের কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার সেটা রেডি ছিল না। সেই জন্য কিন্তু গত কোয়ার্টারে তাদের কাজ রেডি থাকলেও তারা কিন্তু পাওয়ার সেল করতে পারেনি। এই কোয়ার্টারে গিয়ে ব্যাপারটা ঠিক হয়ে গেছে, যে এখন তারা মানে পাওয়ার গ্রিডে কিন্তু তারা পাওয়ার সেল করতে পারছে এবং তারা কিন্তু বিলিং জেনারেশন শুরু হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের প্রবলেম কিন্তু মাঝে মাঝে এই ধরনের কোম্পানির সঙ্গে কিন্তু লেগে থাকবে, যে তারা পাওয়ার প্রোডাকশন করছে সেটাতে ডিলে হচ্ছে, পাওয়ার প্রোডাকশন করছে কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই, তো সেখানে গিয়ে ডিলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সব থেকে বড় বড় কিন্তু সমস্যা। আর দ্বিতীয় আর একটা সমস্যা, মানে সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে, এই কোম্পানির কিন্তু প্রায় 50% কিন্তু প্লেজ, মানে প্রমোটার তাদের 50% শেয়ার কিন্তু প্লেজ করে এসবিআই এর কাছে প্লেজ করে কিন্তু টাকা নিয়েছে। মানে এসবিআই এর কাছে তাদের নিজেদের শেয়ার বন্ধক রেখে কিন্তু তারা টাকা নিয়েছে এবং সেই টাকা দিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রজেক্ট রান করছে। তো আলটিমেটলি দেখুন, যদি কিনা আলটিমেটলি তাদের ব্যবসা যদি ভালো না চলে, তাদের যদি মানে এমনিতেই তারা প্রচুর লোন নিয়ে রেখেছে প্লাস শেয়ার প্লেজ করে রেখেছে, ব্যবসা ভালো না চললে কিন্তু পুরো কিন্তু কোম্পানির কাছে কিন্তু প্রবলেম চলে আসবে। এবার কোম্পানির ম্যানেজমেন্ট বলছে পরের বছর মানে ধরুন 27 সালের মধ্যে, 27 সালের মার্চ মাস মানে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 27 এর শেষে তারা এই যে প্লেজ পার্সেন্টেজ মানে যেটা তাদের প্লেজ আছে সেটাকে তারা এসবিআই থেকে ছাড়িয়ে আনবে। যখনই তারা তাদের ক্লায়েন্টের মানে যে সমস্ত ক্লায়েন্টের প্রজেক্ট তারা এখন করছে তাদের কাছ থেকে যখনই টাকা পেয়ে যাবে তখন তারা কিন্তু নিজেদের প্লেজ করা শেয়ারগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে তাদের বক্তব্য, কিন্তু এখানে কিন্তু ভীষণ কিন্তু রিস্ক রয়েছে, মানে এই কোম্পানির কিন্তু ভীষণ রিস্ক রয়েছে। মোটামুটি যদি আমি হেজিং এর প্রশ্নে আসি, এই মুহূর্তে দেখবেন, আচ্ছা হেজিং সম্পর্কে যেটা বলার কথা, হেজিং মানে হচ্ছে এই যে র ম্যাটেরিয়ালের প্রাইস যে বেড়ে যায় এটাকে তারা মানে কিভাবে মানে হেজ করে। তো এখানে যদি আমি দেখি এদের হেজিং স্ট্র্যাটেজিও কিন্তু অতটা মানে শক্তিশালী আমার মনে হয়নি। তো প্রথম হচ্ছে যে এই তাদের ইনভেন্টরি লেভেল যদি আপনি এখন এই মুহূর্তে দেখেন, ইনভেন্টরি লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো ইনভেন্টরি লেভেল এত বেড়ে যাওয়ার কারণ হচ্ছে তারা অ্যাডভান্স ইনভেন্টরি কিন্তু প্রকিউরমেন্ট করে মানে সংগ্রহ করে আগে থেকে রেখে দিয়েছে, কারণ পরের বছর যে ক্লায়েন্ট তাদেরকে কাজ মানে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তাদের তো সমস্ত জিনিস লাগবে, সেই জন্য সোলার থেকে প্যানেল থেকে শুরু করে কেবল সব আগে থেকে তারা কিনে রেখে দিয়েছে, কারণ এই সমস্ত জিনিসের যে র ম্যাটেরিয়াল তার প্রাইস বেড়ে যাচ্ছে। তো র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেলে তো এই সমস্ত জিনিসের প্রাইস বেড়ে যাবে, সেই জন্য আগে থেকে কিনে রেখে দিচ্ছে মানে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু প্রপার হেজিং যেটা সেটা কিন্তু আমি এখানে পেলাম না। তো আলটিমেটলি এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, এই ধরনের ছোট ছোট কোম্পানি তাদের কিন্তু হেজিং যে মেকানিজম সেটা অতটা শক্তিশালী না, প্লাস যেগুলো আমি ডিসকাশন করলাম সেগুলো কিন্তু সবকটা রিস্ক। তো এই কোম্পানি ইনভেস্ট করার আগে যারা রিস্ক এবং রিওয়ার্ড যাদের অনেক হাই হাই রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনার হয়, তাহলেই কিন্তু এই ধরনের কোম্পানি আপনি ইনভেস্ট করার কথা ভাববেন। সেক্টরে বিশাল অপরচুনিটি রয়েছে, কোম্পানির মার্জিন ঠিক আছে, ওভারঅল অপরচুনিটি রয়েছে আমি যেগুলো ডিসকাশন করলাম, কিন্তু রিস্ক গুলো কিন্তু মানে মাথায় রেখে কিন্তু এখানে ইনভেস্ট করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।